সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চতুর্থ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা গণিত বইয়ের সপ্তম অধ্যায়ের বাকি অংশটুকু অনুশীলন করব। তো আমরা জানি সপ্তম অধ্যায়টি হলো গুণিতক এবং গুণনীয়ক। এই অধ্যায়ে আমরা গুণিতক এবং গুণনীয়কের সাহায্যে কিভাবে লসাগু গসাগু নির্ণয় করতে হয় সেটি শিখেছি। তো আজকে আমরা এই 86 পৃষ্ঠার যে প্রশ্নের অঙ্কগুলো রয়েছে, গসাগু এবং লসাগুর সাহায্যে এই প্রশ্নের অঙ্কগুলো অনুশীলন করব। তবে কোন অঙ্কটিতে গসাগু নির্ণয় করব কিংবা কোন অঙ্কটিতে লসাগু নির্ণয় করব সে বিষয়ে কিন্তু আমরা কনফিউজড হয়ে যাই। তো এক্ষেত্রে একটি সহজ সমাধান হলো, যদি প্রশ্নে ক্ষুদ্রতম এবং একত্রে এ দুটি কথা থাকে সেক্ষেত্রে আমরা লসাগু নির্ণয় করব, এবং বৃহত্তম এবং ভাগ এ দুটি কথা থাকলে আমরা গসাগু নির্ণয় করব। কারণ আমরা জানি ক্ষুদ্রতম গুণিতক থেকেই আমরা লসাগু নির্ণয় করি এবং বৃহত্তম গুণনীয়ক থেকে আমরা গসাগু নির্ণয় করি। চলো এবার প্রশ্নের অঙ্কগুলো সমাধান করা যাক। এখানে প্রশ্নটি মনোযোগ দিয়ে পড়লেই তোমরা খেয়াল করবে এখানে ক্ষুদ্রতম কিংবা বৃহত্তম কথাটি থাকবে, সেটি বিবেচনা করেই আমরা গসাগু লসাগু নির্ণয় করব। তো প্রশ্নটি আমরা একটু পড়ে নিই। এখানে বলা হচ্ছে 2টি ঘন্টার মধ্যে ক ঘন্টাটি প্রতি 8 মিনিট অন্তর এবং খ ঘন্টাটি প্রতি 6 মিনিট অন্তর বাজে। ঘন্টা দুটি দুপুর 12টায় একত্রে বাজে। পরবর্তী কোন সময়ে ঘন্টা দুটি একত্রে বাজবে? খেয়াল করো এখানে কিন্তু বলা হচ্ছে একত্রে। তো আমরা জানি একত্রে হলে আমরা লসাগু নির্ণয় করব। তো এই অঙ্কটি করার জন্য আমাদের লসাগু নির্ণয় করতে হবে। তো এখানে দেওয়া আছে যে ক ঘন্টাটি কিন্তু বাজে 8 মিনিট অন্তর, আবার খ ঘন্টাটি বাজে 6 মিনিট অন্তর। পরবর্তীতে ঘন্টা দুটি একত্রে বাজবে 8 ও 6 এর লসাগু যত তত মিনিট পর। তো প্রথমে আমরা 8 এবং 6 এর লসাগু নির্ণয় করে নিব। 2 দ্বারা ভাগ করলে 4 দুগুণে 8, 3 দুগুণে 6। তো লসাগু নির্ণয়ের জন্য সকল গুণ, এখানে যে সংখ্যাগুলো আমরা পেলাম 2, 4 এবং 3 আমরা গুণ করে নিলাম, তাহলে আমরা উত্তর পেলাম 24 মিনিট পর। তার মানে ঘন্টা দুটি একত্রে বাজবে 24 মিনিট পর। তো এখানে একটি ব্যাপারে বলা আছে, যেহেতু ঘন্টা দুটি দুপুর 12টায় একত্রে বাজে, অর্থাৎ 12টা বাজে ঘন্টা দুটি অলরেডি একবার বেজেছে, পরবর্তীতে আবার বাজার জন্য আরও সময় লাগবে 24 মিনিট। তাহলে পুনরায় আবার বাজবে 12টার পর আরও 24 মিনিট পর। তার মানে তখন সময় হবে দুপুর 12টা 24 মিনিট। তাহলে আমরা বলতে পারি ঘন্টা দুটি একত্রে বাজবে 12টা 24 মিনিটে। এবার আমরা 9 নম্বর অঙ্কটি একটু পড়ে নেব। এখানে একটি আমরা ছবি দেখতে পাচ্ছি। এখানে বলা হচ্ছে, আমার কাছে 36 সেন্টিমিটার লম্বা ও 24 সেন্টিমিটার চওড়া একটি কাগজ আছে। এই যে 36 মিটার লম্বা এবং 24 সেন্টিমিটার চওড়া, আমি বর্গ আকৃতির কাগজ দিয়ে কাগজের পৃষ্ঠাটি ঢাকতে চাই। সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য কত? খেয়াল করো এখানে আমাদের যে উত্তরটি বের করতে বলা হচ্ছে সবচেয়ে বড় মানে সর্বোচ্চ বা বৃহত্তম। তো বৃহত্তম কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা জানি সবচেয়ে বড় কিংবা বৃহত্তম বললেই কিন্তু আমাদের গসাগু নির্ণয় করতে হবে। তার মানে সর্বোচ্চ কাগজের বর্গটি বের করার জন্য আমাদের এই অঙ্কটিতে গসাগু নির্ণয় করতে হবে। তো অঙ্কটি আমরা এভাবে করতে পারি, সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য হবে 36 এবং 24-এর গসাগু। এবার আমরা গসাগু নির্ণয় করে নেব। 2 দ্বারা ভাগ করলে 18 দুগুণে 36, 12 দুগুণে 24। আবার আমরা 2 দ্বারা ভাগ করব, 9 দুগুণে 18, 6 দুগুণে 12। 3 দ্বারা যদি ভাগ করি 3 3-এ 9, 3 দুগুণে 6। 3 এবং 2কে কিন্তু আর ভাগ করা যায় না। তো আমরা জানি গসাগু নির্ণয়ের বেলায় কিন্তু আমরা শুধুমাত্র বাম পাশের এই সংখ্যাগুলোই গুণ করব, অর্থাৎ 2 গুণ 2 গুণ 3। তাহলে এবার আমরা গুণ করে উত্তর পেলাম 12। নিচের এই 3 এবং 2 কিন্তু আমরা গুণ করব না। গসাগু নির্ণয়ের বেলায় শুধুমাত্র বাম পাশের এই সংখ্যাগুলোই গুণ করব, নিচের সংখ্যাগুলো গুণ করব না। তাহলে আমরা গসাগু পেলাম 12, অর্থাৎ
সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য হবে 12 সেন্টিমিটার। তো এভাবে সবচেয়ে বড়, সর্বোচ্চ, বৃহত্তম বা ভাগ এই কথাগুলো থাকলে কিন্তু অঙ্কগুলোতে আমাদের গসাগু নির্ণয় করতে হবে। এবার আমরা 10 নম্বর প্রশ্নটি একটু পড়ে নেব। 10 নম্বরে বলা হচ্ছে 7 সেন্টিমিটার লম্বা ও 5 সেন্টিমিটার চওড়া আয়তকার টালিকে সাজিয়ে পাশের দেখানো ছবির মতো একটি ক্ষুদ্রতম বাহু বিশিষ্ট বর্গ তৈরি করতে চাইলে কত সেন্টিমিটার বাহু বিশিষ্ট ক্ষুদ্রতম বর্গ তৈরি করা যাবে? খেয়াল করো, এই প্রশ্নটিতে বারবারই বলা হচ্ছে ক্ষুদ্রতম। এই যে ক্ষুদ্রতম, অর্থাৎ প্রশ্নেই কিন্তু আমাদের বলে দেওয়া হচ্ছে যে আমরা লসাগু নির্ণয় করব নাকি গসাগু। যেহেতু আমরা প্রশ্নে এখানে ক্ষুদ্রতম কথাটি পেয়েছি, তাহলে আমরা বলতে পারি আমরা এই অঙ্কটিতে লসাগু নির্ণয় করব, কারণ আমরা জানি ক্ষুদ্রতম হলে লসাগু নির্ণয় করতে হবে। তো এখানে আমাদের ক্ষুদ্রতম বর্গ তৈরি করার কথা বলা হচ্ছে। তাহলে প্রশ্নটি আমি এভাবে সাজাতে পারি, যেহেতু এখানে ক্ষুদ্রতম বর্গ বিশিষ্ট বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে অঙ্কটি করার জন্য আমরা লসাগু নির্ণয় করব। তো অঙ্কটি আমরা এভাবে সাজাতে পারি, নির্ণয় ক্ষুদ্রতম বর্গ বিশিষ্ট বাহুর দৈর্ঘ্য হবে 7 ও 5-এর লসাগু। তো 7 এবং 5-এর লসাগু এখন আমরা নির্ণয় করব। এক ধারা বিভাজ্য, 7 একে 7, 5 একে 5। 7 এবং 5 কিন্তু অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তো এক্ষেত্রে লসাগু হবে 7 গুণ 5 অর্থাৎ 35। তার মানে এই 35 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ক্ষুদ্রতম বর্গ তৈরি করা যাবে। তাহলে একটি কথা আমরা বলতে পারি, ক্ষুদ্রতম কথাটি থাকলে আমরা সেই অঙ্কটি করার জন্য লসাগু নির্ণয় করব। এবার আমরা সর্বশেষ যে অঙ্কটি রয়েছে সেটি এখন অনুশীলন করব। প্রশ্নটি আগে আমরা একটু পড়ে নেব। রাসেলের কাছে 45টি আপেল ও 18টি কমলা আছে। রাসেল কোনো আপেল বা কমলা অবশিষ্ট না রেখে যত বেশি সম্ভব শিশুর মধ্যে এমনভাবে ভাগ করে দিতে চায় যাতে প্রত্যেকে সমান সংখ্যক আপেল ও কমলা পায়। রাসেল কতজন শিশুর মাঝে এগুলো ভাগ করে দিতে পারবে এবং প্রত্যেক শিশু কতটি করে আপেল ও কমলা পাবে? এই প্রশ্নটিতে খেয়াল করো, এখানে বারবার বলা হচ্ছে ভাগের কথা, অর্থাৎ ভাগ করে দিতে পারবে। এখানেও কিন্তু ভাগের কথা বলা হচ্ছে। তো আমরা জানি ভাগের সাথে কিন্তু সম্পর্কিত হলো গসাগু, অর্থাৎ গসাগু নির্ণয়ের সময় কিন্তু আমরা ভাগ করে করেই গুণনীয়কগুলো নির্ণয় করি। তো যেহেতু এখানে ভাগের কথা বলা হচ্ছে, তো আমরা বুঝে নিতে হবে এই অঙ্কটি উত্তর বের করার জন্য আমাদের গসাগু নির্ণয় করতে হবে, কারণ গসাগু আমরা এই যে ভাগ প্রক্রিয়ার সাথে সম্পর্কিত। তাহলে এখানে আমাদের নির্ণয় করতে হবে কতজন শিশু, এই যে শিশুর সংখ্যাটি আমাদের নির্ণয় করতে হবে, অর্থাৎ রাসেল এই যে আপেল এবং কমলা কতজন শিশুর মাঝে ভাগ করে দিতে পারবে যাতে কোনো ফলই অবশিষ্ট না থাকে। তো আমরা বুঝে নিলাম অঙ্কটি করার জন্য আমাদের কিন্তু গসাগু নির্ণয় করতে হবে। তো অঙ্কটি আমরা এভাবে সাজাতে পারি, নির্ণয় শিশুর সংখ্যা হবে 45 এবং 18-এর গসাগু। এবার আমরা গসাগু নির্ণয় করব। 18 এবং 45 3 দ্বারা বিভাজ্য। তো 3 দিয়ে যদি আমরা ভাগ করি, 3 15 45, 3 6 18। আবার আমরা 3 দ্বারা ভাগ করব, 3 5 15, 3 2 6। এবার 5 এবং 2 কিন্তু আর ভাগ করা যায় না, যেহেতু 5 এবং 2 মৌলিক সংখ্যা। তো গসাগুর বেলায় আমরা একটি ব্যাপার জানি, গসাগুতে শুধুমাত্র আমরা এই যে বাম পাশের এই সংখ্যাগুলোকেই গ্রহণ করব, অর্থাৎ গুণ করব। নিচের এই সংখ্যাগুলো কিন্তু আমরা গুণ করব না, কিন্তু লসাগুতে আমরা নিচের সংখ্যাগুলো গুণ করি। তো এক্ষেত্রে যেহেতু আমরা গসাগু নির্ণয় করব, তো গসাগুর জন্য আমরা শুধুমাত্র এই বাম পাশের সংখ্যাগুলো গুণ করে নিলাম। তো গুণ করে আমি উত্তর পেলাম 3 3 9।
তার মানে 9 জন শিশুর মাঝে এই ফলগুলো ভাগ করে দিতে পারবে, যাতে কোনো ফল অবশিষ্ট না থাকে। এবার হলো প্রত্যেকে কটি করে ফল পাবে। প্রত্যেকে মানে হলো একজন। এখানে যেহেতু এই 9 জনেই আপেল কটি, আপেল হলো 45টি, তো 9 জনে যদি 45টি আপেল পায়, সেক্ষেত্রে প্রত্যেক মানে হলো একজন। একজন অবশ্যই কম পাবে, তো আমরা জানি কম হলে ভাগ, তো ভাগ করে আমরা উত্তর বের করে নিলাম 5টি, অর্থাৎ একজনে আপেল পাবে 5টি করে। একইভাবে প্রত্যেকে কমলা পাবে 2টি করে, কারণ মোট কমলা হলো 18টি, তো এই 18টি কমলা পাবে এই 9 জন শিশু। তো 9 জনে যদি 18টি পায়, প্রত্যেকে মানে হলো একজন, একজনে অবশ্যই কম পাবে, তো কম হলে আমরা জানি ভাগ, তো ভাগ করে আমরা উত্তর পেলাম 2টি। তাহলে উত্তর হলো এই সকল ফলগুলো আমি 9 জন শিশুর মধ্যে ভাগ করে দিতে পারবো, এবং একজনে আপেল পাবে 5টি করে, এবং একজনে কমলা পাবে 2টি করে। তো এই অধ্যায়ের অঙ্কগুলো অর্থাৎ প্রশ্নের অঙ্কগুলো অনুশীলন করে আমরা একটি কথা বলতে পারি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এই অঙ্কগুলো করার সময় আমরা জানি অঙ্কগুলোতে লসাগু গসাগু নির্ণয় করতে হবে, কিন্তু আমরা বুঝতে পারি না কোন অঙ্কটি আমরা লসাগু নির্ণয় করব বা কোন অঙ্কটিতে আমরা গসাগু নির্ণয় করব। তো সেক্ষেত্রে তোমরা খেয়াল রাখবে, ক্ষুদ্রতম হলে লসাগু, বৃহত্তম হলে গসাগু, কারণ ক্ষুদ্রতম সংখ্যাটি থেকেই আমরা লসাগু নির্ণয় করি এবং বৃহত্তম সংখ্যাটি হলো গসাগু। তো প্রশ্নে তোমরা এই ক্ষুদ্রতম, বৃহত্তম কিংবা ভাগ এই কথাগুলো আছে কি না ভালো করে পড়ে দেখে নিবে, তারপরে তোমরা চিন্তা করবে কি তোমরা লসাগু নির্ণয় করবে না গসাগু নির্ণয় করবে। এভাবেই তোমরা এই লসাগু গসাগুর প্রশ্নের অঙ্কগুলো খুব সহজে অনুশীলন করতে পারো। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।